হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকের এই ভিডিওতে শক্তি বা এনার্জি নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, তাহলে পুরো বিষয়বস্তুটা খুব সহজ লাগবে। তাহলে এরপর মূল আলোচনায় আসি। শক্তি ব্যাপারটা কী, তোমরা একটা উদাহরণ দিই, তোমরা ভালো বুঝতে পারবে। তোমরা প্রত্যেকেই ক্রিকেট সম্বন্ধে কম বেশি জানো, তোমরা ক্রিকেট দেখেছো। ধরো একজন ফাস্ট বোলার একজন ব্যাটসম্যানকে বল করছে, ব্যাটসম্যান ওই বলটা বুঝতে পারলো না, তারপরে কি হলো, সে বোল্ড হয়ে গেল। দেখতে পেলে কি, বোল্ড হওয়ার ফলে কি একটা উইকেট মাটিতে পড়ে গেল। উইকেটটা তো মাটিতে গাঁথা ছিল, তাহলে কেন পড়ে গেল? তো উইকেটটা ফেলতে গেলে একটা নিশ্চয়ই কিছু কাজ করতে হয়, তবেই তো উইকেট পড়বে। উইকেটের উপর কাজ করলে তবেই সে উইকেটটা পড়ে যাবে। তাহলে এক্ষেত্রে কার্য কে করলো? এক্ষেত্রে কার্য কী করলো? গতিশীল বল। ঠিক আছে, এই গতির জন্য বলের মধ্যে একটা কার্য করার সামর্থ্য তৈরি হয়েছে, যার জন্যে কী হচ্ছে, বলটা ওই উইকেটের উপর কার্য করলো, তো উইকেটটা পড়ে গেল। ঠিক আছে, তাহলে কি এই যে কার্য করার সামর্থ্য যে হলো গতির জন্য বলের মধ্যে, বলের মধ্যে যে গতির জন্য কার্য করার সামর্থ্য তৈরি হলো, এই কার্য করার সামর্থ্যকে বলা হচ্ছে কি, শক্তি। বলটার মধ্যে শক্তি সৃষ্টি হয়েছিল বলেই কি হচ্ছে, বলটা কার্য করতে পারলো, উইকেটটা ফেলতে পারলো। আমরাও তো সারাদিন কত কার্য করি, তাই তো, সারাদিন কত কাজ করি। তো সেক্ষেত্রে কেন কাজ করতে পারি এত? কারণ কি, আমরা যে খাদ্য গ্রহণ করি, সেই খাদ্যটা কী হয়, আমাদের শরীরের যে মাইটোকন্ড্রিয়া আছে, তোমরা জীবনবিজ্ঞানে পড়েছো, সেখানে কী হয়, অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যটা জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়। সেই শক্তিটাই কী হয়, শক্তির জন্যে আমরা কী করতে পারি, কার্য করতে পারি। ঠিক আছে, তাহলে শক্তি মানে ব্যাপারটা তাহলে কী হলো? শক্তি মানে হচ্ছে কি, কোনো বস্তুর কার্য করার সামর্থ্য। ঠিক আছে, সামর্থ্যই হলো শক্তি। শক্তির যে সংজ্ঞা বলে, তাহলে কী বলবে? কোনো বস্তুর কার্য করার সামর্থ্যই হলো হচ্ছে কি, শক্তি বা এনার্জি। ঠিক আছে, এবার শক্তির আমরা পরিমাপ করব কীভাবে? শক্তির পরিমাপ, শক্তিকে কীভাবে পরিমাপ করব? দেখো, শক্তি একটা অদৃশ্য, ঠিক আছে, আমরা চোখে দেখতে পাই না, এবং এর কোনো ভর নেই, কোনো আয়তন নেই। কিন্তু আমরা শক্তি পরিমাপ করতে হলে কী করতে হবে? আমরা কৃতকার্যের মাধ্যমে পরিমাপ করব। কোনো বস্তুর মধ্যে কী পরিমাণ শক্তি আছে সেটা বুঝতে হলে কী করতে হবে, ওই বস্তুটা কী পরিমাণ কার্য করলো, সেই কার্যটা পরিমাপ করলেই আমরা বস্তুটা শক্তি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে শক্তি পরিমাপ করা হয় কী সাহায্যে? বস্তুর কৃতকার্যের মাধ্যমে। কৃতকার্যটা পরিমাপ করলে কী হবে? কৃতকার্য পরিমাপের মাধ্যমে। কি হয়, শক্তি পরিমাপ করা হয়। কৃতকার্য প্রত্যেকেই জানো, কৃতকার্য মানে কি, ডাব্লু আগেই পড়েছো, বল ইন্টু সরণ, এফ ইন্টু এস বা এফ ইন্টু ডি, যা খুশি বলতে পারো। তেমনি কৃতকার্যের মাধ্যমেই বোঝা যায় কি, বা যে সে কী পরিমাণ কার্য সম্পাদন করলো, সেটা পরিমাপ করতে পারলেই বোঝা যাবে যে বস্তুটার মধ্যে কী পরিমাণ শক্তি ছিল। ঠিক আছে, তাহলে কৃতকার্য আমরা কীভাবে করবো? প্রযুক্ত বল ইন্টু সরণ। আর একটা লিখে দিই কি, শক্তি সবসময় কী হয়, শক্তি হচ্ছে কি একটা অদৃশ্য, মানে চোখে দেখতে পাই না। তোমার শক্তি দেখতে পাবে, তোমার মধ্যে কত শক্তি আছে? অদৃশ্য, ভরহীন শক্তি, কোনো ভর নেই। ঠিক আছে, আয়তনও নেই, আয়তন নেই। কিন্তু আমরা ইন্দ্রিয় কার্য, মানে আমরা ইন্দ্রিয়তে অনুভব করতে পারি। ঠিক আছে, ধরো একজন শক্তিশালী ব্যক্তি তোমাকে চেপে ধরলো, তুমি যে পরিমাণ ব্যথা অনুভব করবে, একজন দুর্বল ব্যক্তি চেপে ধরলে কিন্তু অত ব্যথা অনুভব করবে না। তার শক্তিশালী ব্যক্তি কি, তার শক্তি বেশি, তাই তুমি বুঝতে পারবে, তার ব্যথাটা অনুভব করতে পারবে। ঠিক আছে,
আর দুর্বল ব্যক্তির শক্তি কম, তাই তুমি কম ব্যথা অনুভব করবে। ঠিক আছে, ওই জন্যই বলছে শক্তি অদৃশ্য, ভরহীন, আয়তনহীন, কিন্তু তুমি ইন্দ্রিয় গ্রাহ্য। ঠিক আছে, ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারে, ইন্দ্রিয় গ্রাহ্য। ঠিক আছে, আমরা বুঝতে পারি যে এর মধ্যে শক্তি আছে, শক্তির পরিমাপ। তাহলে এরপর আসি শক্তির একক। শক্তির একক, শক্তির একক। শক্তির আগেই বললাম, শক্তি অ্যাকচুয়ালি কী হচ্ছে, শক্তিটা কী হচ্ছে, কৃতকার্য। কৃতকার্য বস্তুটা যে কোনো কার্য করছে সেটাতে শক্তির পরিমাপ। তাহলে এক্ষেত্রে কি, কৃতকার্য ইজিক্যাল টু কী হচ্ছে, শক্তি। ঠিক আছে, কৃতকার্য যেটা কার্য করছে সেটা অ্যাকচুয়ালি শক্তি। তাহলে কৃতকার্যের যা একক হবে, এর যা একক হবে, কার্যের যা একক হবে, শক্তির একক একই হবে। ঠিক আছে, কার্যের যা একক হবে, শক্তির একক একই হবে। তাহলে কার্যের একক তোমরা আগেই পড়েছ, দুটো একক আছে। একটা কি আছে, একটা কি একক আছে, পরম একক। একটা হচ্ছে পরম একক, আর একটা কি আছে, অভিকর্ষী একক। অভিকর্ষীয় একক। ঠিক আছে, পরম একক কোনগুলো, এসআইতে যেটা আছে, এসআইতে শক্তির একক কি, কৃতকার্যের একক কি, এসআইতে কৃতকার্যের একক হচ্ছে কি, জুল। বাকি লিখতে পারি নিউটন মিটার। এটা বল ইন্টু সরণ, এফ ইন্টু এস বা এফ ইন্টু ডি, যা খুশি করতে পারো। ঠিক আছে, নিউটন মিটার। আর সিজিএসে কি, ডাইন, সরি ডাইন নয়, আর্গ। ডাইনটা হচ্ছে বলের একক, আর্গ। বা কী হবে, ডাইন সেমি। ডাইনটা বলের একক, সেন্টিমিটারটা দূরত্বের একক, বল ইন্টু সরণ। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের শক্তির এসআই একক এবং সিজিএস একক। এগুলো হচ্ছে পরম একক। অভিকর্ষী একক কি, অভিকর্ষী একক হচ্ছে এসআইতে কী হবে, কিগ্রা মিটার। আর সিজিএসে কী হবে, গ্রাম সেন্টিমিটার। ঠিক আছে, তাই এই গেল আমাদের শক্তির একক। শক্তি তাহলে বুঝতে পারছো, শক্তি মানে অ্যাকচুয়ালি কি, কৃতকার্য। বস্তুটা যে পরিমাণ কার্য সম্পাদন করছে সেই কার্যটাই কী হবে, সেই কার্যটা পরিমাপ করতে পারলে কী হয়ে যাবে, তার শক্তির পরিমাপটা পেয়ে যাবে। তার মধ্যে কত পরিমাণ শক্তি সঞ্চিত ছিল সেটা আমরা বুঝতে পেরে যাব। ঠিক আছে, তার মানে কি কার্যের একক আর শক্তির একক একই। ঠিক তেমনই কার্য যেমন হচ্ছে কি, একটা স্কেলার রাশি ছিল। কার্য কী ছিল, কার্য স্কেলার রাশি। স্কেলার রাশি কার্য। ঠিক তেমনই কি শক্তিটাও হচ্ছে কি, স্কেলার রাশি। শক্তিও স্কেলার রাশি। কারণ কি, কার্যের মতোই শক্তির কোনো মান আছে, কিন্তু কোনো অভিমুখ বা দিক নেই। ঠিক আছে, মাত্রা কি হবে, মাত্রা কি হবে, মাত্রা কি হবে, মাত্রা কার্যের যা মাত্রা হবে এটার একই মাত্রা। কার্যের মাত্রা কি ছিল, কার্যের মাত্রা ছিল কি, বল ইন্টু সরণ ছিল। ডাব্লিউ সমান কী ছিল, এফ ইন্টু ডি বা এফ ইন্টু এস। বলে কী ছিল, এম এল টি টু দি পাওয়ার -2।
আর এস মানে কি হচ্ছে এল, তাহলে কী হয়ে যাবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে কার্যের যা মাত্রা হবে শক্তির মাত্রাও একই হবে, শক্তির মাত্রা হচ্ছে কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, কার্যেরও যা মাত্রা শক্তিরও একই মাত্রা। তাহলে বুঝতে পারলে শক্তি আমরা অনুভব করতে পারি কিন্তু এর কোনো দেখতে পাই না, অদৃশ্য, আয়তন নেই, ভর নেই। আর পরিমাপ করতে পারে কী হিসাবে, সে কোনো বস্তুটার মধ্যে কী পরিমাণে শক্তি আছে সেটা জানতে গেলে কী করতে হবে, সেই বস্তুটা কী পরিমাণে কার্য সম্পাদন করলো সেটা পরিমাপ করতে হবে, কৃতকার্যটা পরিমাপ করতে পারলেই তার শক্তির পরিমাপটা হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এখান থেকে তাহলে কী কী আমরা জানলাম, কার্যের শক্তির সংজ্ঞা এবং শক্তির পরিমাপ করা কীভাবে হয়, শক্তিটা কী ধরনের রাশি, স্কেলার রাশি না ভেক্টর রাশি, ঠিক আছে, এবং তার এককগুলো পরম একক এবং অভিকর্ষীয় একক। এরপর আসছি শক্তির বিভিন্ন রূপ। ঠিক আছে, শক্তি আমরা প্রত্যেকেই জানি শক্তি প্রকৃতিতে বিভিন্ন রূপে অবস্থান করে। ঠিক আছে, লিখছি, দেখো শক্তির বিভিন্ন রূপ। ঠিক আছে, শক্তি প্রকৃতিতে বিভিন্ন রূপে অবস্থান করে কিন্তু প্রত্যেকেই তারা কিন্তু শক্তি একই। ঠিক আছে, শুধুমাত্র তার রূপটা আলাদা। শক্তি দেখো, 1 নম্বর শক্তি কী থাকে, যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি। 2 নম্বর শক্তি কি, শব্দ শক্তি। শব্দটাও কিন্তু এক প্রকার শক্তি। ঠিক আছে, শক্তির একটা রূপ। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে কি তাপ শক্তি। তাপটাও কিন্তু এক প্রকার শক্তি। ঠিক আছে, কয়লা জ্বালিয়ে শক্তি পাই আমরা। 4 নম্বর কি হচ্ছে কি রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি। 5 নম্বর কি তড়িৎ শক্তি। তড়িৎটা এক প্রকার শক্তি, ফ্যান বিদ্যুৎ চালাচ্ছে। ঠিক আছে, 6 নম্বর হচ্ছে কি চৌম্বক শক্তি। চুম্বক শক্তি, এখন কোনো একটা চুম্বকের সামনে কোনো একটা লোহার জিনিস রাখলে কী হবে, সে টেনে নেবে, শক্তি আছে বলে সে টেনে নিতে পারছে। 7 নম্বর হচ্ছে কি আলোক শক্তি। আলোক শক্তি। ঠিক আছে, এই তোমরা সোলার প্যানেল যে দেখেছো, বিদ্যুৎ তৈরি হচ্ছে ওখান থেকে, আলোক শক্তি। ঠিক আছে, 8 নম্বর হচ্ছে কি পারমাণবিক শক্তি। পারমাণবিক শক্তি, পারমাণবিক চুল্লি আছে, পারমাণবিক সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, এগুলো পারমাণবিক শক্তি। তাহলে শক্তি এই 8 প্রকার রূপে প্রকৃতিতে অবস্থান করে। ঠিক আছে, এগুলো সবই কিন্তু শক্তি। এগুলো কী হয়, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। ঠিক আছে, কিন্তু প্রত্যেকেই কিন্তু একটা শক্তির আলাদা রূপ, প্রত্যেকেই কিন্তু একটা শক্তি। বোঝা গেল? তোমাদের সিলেবাসে শুধুমাত্র যান্ত্রিক শক্তিটাই আছে, তাই তোমাদের এই যান্ত্রিক শক্তিটা নিয়েই আমি আলোচনা করব। এই যান্ত্রিক শক্তিটাই তোমাদের ক্লাস 9-এর সিলেবাসে আছে, এটা নিয়ে আলোচনা করব। যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি ব্যাপারটা কি? যান্ত্রিক শক্তি মানে হচ্ছে কি কোনো একটা বস্তু, ঠিক আছে, তার গতির জন্য বা অবস্থানের জন্য বা আকৃতির জন্য কার্য করার সামর্থ্য অর্জন করে বা তার মধ্যে শক্তির সৃষ্টি হয়। ঠিক আছে, সেটাকে যান্ত্রিক শক্তি বলে। তাহলে কোনো বস্তু গতির জন্য বা আকৃতির জন্য, ব্যাপারটা কি আমি বলছি, আর আকৃতির জন্য বা অবস্থানের জন্য কার্য করার
সামর্থ্য অর্জন করে, ঠিক আছে। তাকে বলা হচ্ছে কি, বা যে কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে কি বলে, যান্ত্রিক শক্তি বলে। ঠিক আছে, দেখো এভাবে আলাদা আলাদা বলছি। তাহলে এখানে দেখো কি কি বলেছি আমি, এখানে দেখো বলে কি, 1 নম্বর কি বলেছি, গতির জন্য। 2 নম্বর কি বলেছি, আকৃতির জন্য। 3 নম্বর কি বলেছি, অবস্থানের জন্য। এই তিনটের জন্য বস্তু কীভাবে শক্তি অর্জন করে বা কার্যকর সামর্থ্য অর্জন করে সেটা বলছি। গতির জন্য কীভাবে সামর্থ্য অর্জন করে, এই যে একটু আগেই বললাম, প্রথমে একজন ফাস্ট বোলার বল করছে, বলটা তাহলে কী হচ্ছে, উইকেটে লাগার পর উইকেটটাকে সে মাটিতে ফেলে দিচ্ছে, ঠিক আছে। এক্ষেত্রে কী হয়, বলটা তার গতির জন্য একটা কার্যকর সামর্থ্য অর্জন করে। গতির জন্য তার বলটার মধ্যে একটা শক্তি সৃষ্টি হয়, যার জন্য সে কার্যকর সামর্থ্য অর্জন করছে, উইকেটটাকে ফেলে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই ধরনের শক্তিকে বলা হচ্ছে কি, যান্ত্রিক শক্তি, ঠিক আছে। একটা বলকে তুমি যদি উইকেটের সঙ্গে ঠেসিয়ে রেখে দাও, সেক্ষেত্রে উইকেটটা পড়ে যায় না, কিন্তু গতিশীল বল কিন্তু উইকেটটাকে ফেলে দিতে পারে, ঠিক আছে। ওই জন্যই বলা আছে গতির জন্য কোনো একটা বস্তু যে কার্যকর সামর্থ্য অর্জন করছে সেটাও যান্ত্রিক শক্তি। আকৃতির জন্য কী হবে, আকৃতির জন্য একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে। একটা গুলতি, তোমরা প্রত্যেকেই জানো গুলতি কী হয়, একটা রাবারের একটা দড়ি থাকে, সেখানে কি একটা পাথর নেওয়া হয়, পাথরের টুকরো নেওয়া হয়, দিয়ে রাবার দড়িটাকে টানা হয়। তাহলে কী হয়, সেক্ষেত্রে রাবারের দড়িটার কি আকৃতি পরিবর্তন হচ্ছে, বা ঠিক আছে, সেই আকৃতি পরিবর্তনের জন্য কি হচ্ছে, একটা কার্যকর সামর্থ্য অর্জন করছে। ওই ঢিলটাকে অনেক দূরে গিয়ে সে ফেলছে বা একটা লক্ষ্যকে আঘাত করছে, ঠিক আছে। ওই জন্যই বলা হচ্ছে আকৃতির জন্য কিন্তু কোনো বস্তু কার্যকর সামর্থ্য অর্জন করে, বোঝা গেল। অবস্থানের জন্য কি হবে, দেখো একটা কোনো বস্তুকে তুমি ওপর থেকে যদি ছেড়ে দাও, কী হবে, বস্তুটা নিচে পড়ে যাবে। অথচ একটা বস্তুকে তুমি মেঝে রেখে দাও, কী হবে, ওই বস্তুটা মেঝেতে স্থিরই থাকবে। তাহলে এক্ষেত্রে কী, দেখো অবস্থান কিন্তু দুটো আলাদা। একটা বস্তু কী আছে, মেঝেতে পড়ে আছে, তার অবস্থান অনেক নিচে, আর একটা বস্তু দেখো ওপরে আছে, ঠিক আছে, ফাঁকা জায়গা থেকে উপরে ছেড়ে দিয়েছি, সেটা নিচে পড়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ, তাহলে বস্তুটা অবস্থানের পার্থক্যের জন্য কিন্তু কার্য সম্পাদন করতে পারছে, তার মধ্যে একটা শক্তি সৃষ্টি হচ্ছে। যে বস্তুটা উঁচুতে থাকছে, সেক্ষেত্রে কী হয়, বস্তুটা একটা গতিবেগ নিচে পড়ে যাচ্ছে, তার একটা সব কার্য করতে পারছে। যেমন ধরো জলপ্রপাতের জল কী হয়, একটা অনেক উঁচু থেকে নিচে পড়ছে, তারপরে কী হয়, সেখানে একটা টারবাইন লাগিয়ে দাও, টারবাইনটাকে ঘোরাবে, বিদ্যুৎ শক্তি উৎপন্ন করবে। অথচ পুকুরের জল কি, পুকুর স্থির আছে, সেখানে টারবাইন লাগালে টারবাইনটা ঘোরাতে পারবে না। কারণ কি, দুটো জলের কিন্তু অবস্থান আলাদা, একটা অনেক উঁচুতে আছে, একটা স্থির নিচে আছে, ঠিক আছে। যেটা উঁচুতে আছে কী হচ্ছে, তার অবস্থানটা জন্য কী হচ্ছে, তার মধ্যে কার্যকর সামর্থ্য অর্জন করছে। তাহলে এই জন্যই কী হচ্ছে, যে শক্তি অর্জন করছে বা যে কার্যকর সামর্থ্য অর্জন করছে সেটাকে যান্ত্রিক শক্তি বলে। আরেকবার সংজ্ঞাটা বলে দিচ্ছি, কোনো বস্তু তার গতির জন্য বা আকৃতির জন্য বা অবস্থানের জন্য অথবা তিনটের জন্যই কী হতে পারে, তার মধ্যে কার্যকর সামর্থ্য অর্জন করে, সেটাকে বলা হচ্ছে কি, যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি আবার কি হয়, তাহলে যান্ত্রিক শক্তি তাহলে কী লিখে দিই, তাহলে আকৃতির জন্য হতে পারে, গতির জন্য কী হতে পারে, বা আকৃতির জন্য বা আকৃতি পরিবর্তনের জন্য, অবস্থানের জন্য, ঠিক আছে, যে শক্তি অর্জন করে বা যে শক্তি অর্জন করছে বা শক্তি সৃষ্টি হচ্ছে বা যে কার্য করার সামর্থ্য অর্জন করছে, ঠিক আছে, অর্জন করে, তাকেই বলা হচ্ছে কি, যান্ত্রিক শক্তি। তাকেই বলা হচ্ছে কি, যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি আবার দুই প্রকার। এই যান্ত্রিক শক্তি আবার কি, দুই প্রকার।
ঠিক আছে, একটা কি গতিশক্তি, এটা হচ্ছে কি গতিশক্তি, আর একটা কি স্থিতিশক্তি। হয়েছে, এটা হচ্ছে গতিশক্তি বা স্থিতিশক্তি। গতিশক্তি মানে কি, এটা গতির জন্য কোনো বস্তু যে কার্য করার সামর্থ্য অর্জন করছে। গতিশক্তি মানে হচ্ছে কি গতির জন্য, এই ক্রিকেটের বলটা যেটা বললাম, তা গতির জন্য সে কার্য করছে। গতির জন্য কোনো বস্তু যে কার্য করার যে সামর্থ্য অর্জন করে, তাকে কি বলে, গতিশক্তি বলে। ঠিক আছে, ক্রিকেটের বলটা যে বললাম, ক্রিকেটের বলটা স্থির থাকলে কিন্তু উইকেটটা ফেলতে পারতো না, কিন্তু গতিশীল বল, পেস বল যেটা করছে, তার জন্য কি হচ্ছে, উইকেটটাকে সে ফেলে দিচ্ছে। ঠিক আছে, এই যে শক্তিটাকে বলা হচ্ছে কি গতিশক্তি। গতিশক্তি কী হয়, গতি না থাকলে কিন্তু এই গতিশক্তি থাকবে না। কোনো বস্তু স্থির থাকলে কিন্তু তার গতিশক্তি জিরো। আর স্থিতিশক্তি মানে কি, যেটা বললাম আর দুটো বাকি রইল, এইটা আকৃতির জন্য বা অবস্থানের জন্য। তাহলে কী হবে, যে শক্তি অর্জন করছে বা যে কার্যকর সামর্থ্য অর্জন করছে, তাহলে কী হবে, স্থিতিশক্তি মানে কি হচ্ছে আকৃতির জন্য বা কি হচ্ছে অবস্থানের জন্য কোনো বস্তু কার্য করার, ঠিক আছে, কার্য করার যে সামর্থ্য অর্জন করে, তাকে বলা হচ্ছে কি স্থিতিশক্তি। পরে এগুলো সংজ্ঞাগুলো, ঠিক আছে, সংজ্ঞাটা লিখে দিলাম নিচে, তাকে স্থিতিশক্তি বলে। বোঝা গেল, সংজ্ঞা লিখে দিলাম। তাহলে বুঝতে পারছো যান্ত্রিক শক্তি মানে কি হচ্ছে, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি মিলে দুটো হচ্ছে। বোঝা গেল, তাহলে এই গতির জন্য হচ্ছে কি গতিশক্তি, আর আকৃতির জন্য বা অবস্থানের জন্য কি হচ্ছে স্থিতিশক্তি। এই দুটোকে যখন একসঙ্গে বলে দেবে, সেটা সংজ্ঞাটা হয়ে যাবে কি যান্ত্রিক শক্তি। তাহলে অ্যাকচুয়ালি কী হলো, যান্ত্রিক শক্তি মানে কি হলো, যান্ত্রিক শক্তি মানে হচ্ছে কি গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। ঠিক আছে, এটা মনে রাখবে, যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি বা স্থিতিশক্তি, এই দুটো যোগফল হচ্ছে কি যান্ত্রিক শক্তি। গতিশক্তি এবং স্থিতিশক্তির দুটোর যোগফলই হচ্ছে কি যান্ত্রিক শক্তি। এরপর দুটো আলাদা আলাদাভাবে আমরা জানবো, গতিশক্তি সম্বন্ধে জানবো, আবার স্থিতিশক্তি সম্বন্ধে আমরা জানবো। তাহলে প্রথমে আসি কি গতিশক্তি সম্বন্ধে আলোচনা করি। গতিশক্তি, ঠিক আছে, বা কাইনেটিক এনার্জি, ইংরেজিতে বলা হয় কাইনেটিক এনার্জি। ঠিক আছে, তাহলে গতিশক্তির সংজ্ঞা তো আগেই বলেছি, কোনো গতিশীল বস্তু গতির জন্য যে শক্তি অর্জন করে বা যে সামর্থ্য অর্জন করে, ঠিক আছে, অবশ্যই গতিশীল বস্তু হতে হবে। কোনো সংজ্ঞাটা তাহলে কী লিখছি দেখো, সংজ্ঞাটা ড্রাইভার সংজ্ঞাটা লিখে দিচ্ছি আমি। সংজ্ঞাটা লিখে দিচ্ছি, গতির জন্য, ঠিক আছে, কোনো গতিশীল বস্তু
কোনো গতিশীল বস্তু তার গতির জন্য যে কার্য করার সামর্থ্য অর্জন করে, যে কার্য করার সামর্থ্য অর্জন করে তাই কি বলে? গতিশক্তি বলে। ঠিক আছে, সংজ্ঞা বলে এটি লিখবে, খুব ইম্পর্ট্যান্ট। পরীক্ষার সময় আসে অনেক সময়। গতিশক্তি বলতে কী বোঝো? কোনো গতিশীল বস্তু, ঠিক আছে, গতিশীল বস্তু না হলে কিন্তু তার গতিশক্তি থাকবে না। তাহলে গতিশীল বস্তু অবশ্যই লিখতে হবে, স্থির বস্তু হলে হবে না। তাই গতিশীল বস্তুটা গতির জন্য যে কার্য করার সামর্থ্য অর্জন করে তা কি বলা হচ্ছে? কি গতিশক্তি। ঠিক আছে, এরপর আমরা আসবো কি গতিশক্তির পরিমাপ। ঠিক আছে, গতিশক্তির পরিমাপ। তাহলে গতিশক্তির রাশিমালা পরিমাপ বলতে আমরা কী এখানে জানবো? গতিশক্তির রাশিমালা। এটা কিন্তু পরীক্ষার সময় আসে, গতিশক্তির রাশিমালাটি নির্ণয় করো। ঠিক আছে, গতিশক্তির রাশিমালা। গতিশক্তির রাশিমালা টি প্রমাণ করো। ঠিক আছে, বা কোনো একটা বস্তু গতিশক্তি ই কে সমান হচ্ছে বা ই সমান হচ্ছে কি হাফ mv², এটা প্রমাণ করো, এরকম বলতে পারে। ঠিক আছে, এটা প্রমাণ করে এটা বলতে পারে। তো এই প্রমাণটা আমরা দুভাবে করতে পারি। ধরো একটা বস্তু স্থির আছে, মানে স্থির অবস্থায় আছে, সেখানে এফ বল প্রয়োগ করে সেটা গতিশীল করলাম। সেই গতিশীল করার জন্য যে কৃতকার্য হবে সেটা তার গতিশক্তি পরিমাপ, সেটা করতে পারি। বা অথবা একটা গতিশীল বস্তু আছে, সেটাকে এফ বল প্রয়োগ করে থামালাম, বস্তুটাকে থামালাম। তা সেক্ষেত্রে কী হচ্ছে? বলের বিরুদ্ধে কার্য করছে বস্তুটা। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে? যে কার্য করছে, কৃতকার্য হচ্ছে, সেক্ষেত্রেও আমরা গতিশক্তি পরিমাপ করতে পারি। এবার দুটোই আমি প্রমাণটা দেখাবো। ঠিক আছে, ফার্স্ট মেথড দেখাচ্ছি, এই মেথডে দেখাচ্ছি, যে কোনো একটা তোমরা করতে পারো। ধরো কোনো একটা বস্তু স্থির হয়ে আছে, ধরো কোনো একটা বস্তু আছে এফ এম ভরে একটা বস্তু। ঠিক আছে, এর ভর হচ্ছে এম ভরে একটা বস্তু, এটা স্থির হয়ে আছে। স্থির হয়ে আছে মানে কি? প্রাথমিক বেগ ইউ ইজিক্যাল টু 0, মানে দাঁড়িয়ে আছে বস্তুটা, স্থির হয়ে আছে। এবার কী করলাম? ধাক্কা মারলাম, এফ বল প্রয়োগ বলে ধাক্কা মারলাম। তাহলে কী হবে? একটা নির্দিষ্ট দিকে এগিয়ে যাবে। দিয়ে কী হলো? মনে করে এই পজিশনে এলো। ঠিক আছে, এই পজিশনে এলো। এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? এস ধরা হলো। এটা হচ্ছে কি? সরণ হয়েছে। সরণ মানে কি? কোনো নির্দিষ্ট দিকে বস্তুটা যে দূরত্ব অতিক্রম করছে সেটা সরণ, একটা ভেক্টর রাশি। তাহলে এই দূরত্বে এলো। তাহলে এই সময় হচ্ছে কি? এই জায়গাতে এই বস্তুটা বেগ মনে করো ভি। ঠিক আছে, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে অন্তিম বেগ, ভি। ঠিক আছে, এফ বল প্রয়োগ করা হয়েছে, হচ্ছে কি? প্রযুক্ত বল। তাহলে বস্তুটা স্থির ছিল, এফ বল প্রয়োগে ধাক্কা মেরেছি। ঠিক আছে, দিয়ে কী হলো? একটা নির্দিষ্ট দিকে এস পরিমাণ সরে গেছে। তাহলে এই পজিশানে হচ্ছে, ধরো এই পজিশানটাতে বস্তুটা আছে, তাহলে এই পজিশানে তার বেগটা হচ্ছে কত? ভি। এটা হচ্ছে অন্তিম বেগ, প্রাথমিক বেগ কিছু স্থির ছিল তাই 0। ঠিক আছে, তাহলে এরপর আমরা কি করব? তাহলে গতিশক্তি মানে কি? যে পরিমাণ কার্য করছে, এইটুকু সময় যে কার্য করছে সেটাই তার গতিশক্তির পরিমাপ। তাহলে এক্ষেত্রে কৃতকার্য কত হবে? এক্ষেত্রে কৃতকার্য কত হবে? কৃতকার্য তাহলে কত হচ্ছে এখানে? কৃতকার্য মানে কি? বল ইন্টু সরণ, প্রযুক্ত বল ইন্টু কি হচ্ছে? সরণ।
প্রযুক্ত বল কী ছিল এখানে এফ ইন্টু সরণ মানে কি হচ্ছে এস, ঠিক আছে। এফ মানে কি, এফ মানে হচ্ছে ধরো এফ মানে কি নিউটনের দ্বিতীয় গতিতত্ত্ব হচ্ছে কি এফ মানে হচ্ছে কি প্রযুক্ত বল সমান কি এম ইন্টু এ, নিউটনের সেকেন্ড ল, ঠিক আছে। নিউটনের তোমরা প্রত্যেকেই জানো দ্বিতীয় গতিসূত্র, তার গাণিতিক রূপটা এটা এফ সমান এম এ। তাহলে এটা সমান কি এখানে এ সমতরণ, ঠিক আছে, এ হচ্ছে সমতরণ। এই জন্য এফ বল প্রয়োগ করেছি এখানে, এই যে এফ বল প্রয়োগ করেছি, তারপরে কী হচ্ছে এর বেগ বাড়ছে, 0 ছিল বেগটা, তাহলে বেগ বাড়ছে এক সময়, তাহলে কি এ সমতরণে বাড়ছে, বেগটা কী হচ্ছে এ সমতরণে বাড়ছে, এ সমতরণে বেগটা বাড়ছে, দিয়ে কত হলো ভি, অন্তিম বেগ হলো ভি, ঠিক আছে। তাহলে এখানে এফের জায়গায় বসিয়ে দেবো কি এম ইন্টু এ ইন্টু এস। তাহলে এসটা আমাকে বের করলেই আমাদের এই এসটা আমাদের বের করলেই হয়ে যাবে। এসটা কী করে বের করব, এস মানে সরণ, তাহলে সরণের কীভাবে বের করতে হয় তোমরা বল ও গতি চ্যাপ্টারে পড়েছো, সেখানে কি কি ফর্মুলা ছিল, একটা ছিল কি এস সমান ভিটি ছিল, আর কি ছিল এস সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার ছিল, ভি সমান কি ছিল ইউ প্লাস এটি, এখানে এফ না লিখে এ রাখো, ঠিক আছে, এফ না লিখে এ রাখো, কোনো কোনো বই এ থাকে কোনো এফ থাকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এটা, আর একটা কী আছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এই কটা ফর্মুলা আছে, এই কটা ফর্মুলার মধ্যে কোনটা থেকে আমরা এসটা বের করতে পারবো। দেখো এখানে এই তিনটে ফর্মুলা, এই ফর্মুলা তো টি আছে, টাইম আছে, এটাও টাইম আছে, এটাতেও টাইম আছে, কিন্তু এখানে আমাদের টাইম কিন্তু কোনো বলা হয়নি যে টি সময় পর এত দূর গেল, এটা বলা হয়নি। তাহলে টাইম দিয়ে আমাদের ফর্মুলাগুলো ব্যবহার করলে হবে না, এখানে টি কত সময় সেটা আমাদের বলা নেই, তাই টাইম বা টি দিয়ে আমরা ফর্মুলা ব্যবহার করতে পারবো না। তাহলে দেখো এখানে দেখো প্রত্যেক জানা আছে ভি সমান কি অন্তিম বেগ, যা জানি ভি দেওয়া আছে, ইউ সমান কি প্রাথমিক বেগ, এ সমান কি এ সমতরণে চলছে বলা আছে, এসটা কি সরণ, এটাকে বের করতে হবে। তাহলে এই ফর্মুলা থেকে আমরা বের করতে পারবো। তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে কি এই ফর্মুলা তাহলে আমরা ইউজ করছি ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। দেখো যেহেতু বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, স্থির অবস্থা থেকে শুরু করেছে, স্থির অবস্থায় ছিল, তাহলে কী হবে ইউ সমান কী হবে প্রাথমিক বেগ সমান কি 0 হবে, আর অন্তিম বেগ কত দেওয়া আছে, অন্তিম বেগ বা ভি, এটা হচ্ছে অন্তিম বেগ ভি বলে দেওয়া আছে, এরটা কি সমতরণে বলা আছে, এই দেখো এখানে বলে দেওয়া আছে সমতরণে, এই সমতরণ বলে দেওয়া আছে, অন্তিম বেগ বলা আছে, এটা বের করতে হবে। তাহলে এটা জানা গেল। তাহলে এখান থেকে কী আছে ইউ সমান 0 বসিয়ে দেবো, তাহলে ভি সমান ভি স্কোয়ার, এটা 0 প্লাস 2as, 2as সমান হচ্ছে কত ভি স্কোয়ার, আর এস সমান কি হচ্ছে ভি স্কোয়ার বাই 2a। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে ত্বরণটা কত পেলাম, সরণ কত পেলাম, সরণ পেলাম ভি স্কোয়ার বাই 2a। এখন এই কৃতকার্যটা আমরা যদি মানটা বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা শক্তিটা পেয়ে যাব। তাহলে এখানে কৃতকার্য মানে কি, শক্তির পরিমাণ মানে কি, এখানে শক্তি মানে হচ্ছে কি কৃতকার্য মানে কি দেওয়া আছে দেখো এম ইন্টু এ ইন্টু এস দেওয়া আছে, এই যে এটা এম ইন্টু এস দেওয়া আছে। তাহলে এম ইন্টু এসের জায়গায়, এই যে এসের জায়গায় আমরা মানটা বসিয়ে দেবো এটার। তাহলে এর সময় কী আছে ভি স্কোয়ার বাই 2a দেওয়া আছে, ঠিক আছে, ভি স্কোয়ার যায় বাই 2a দেওয়া আছে। তাহলে দেখো এ কেটে গেল, তাহলে কত হলো, নিচে হাফ আছে তাহলে হাফটা লিখে দিলাম, এম পড়ে রইলো ইন্টু ভি স্কোয়ার বা হাফ
এম ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে কৃতকার্য বা এখানে তাহলে এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে শক্তি, তাহলে কী হচ্ছে শক্তি, এইটা মানে কি গতিশক্তি, এটা মানে হচ্ছে গতিশক্তি। ঠিক আছে, গতিশক্তি এটা মানে হচ্ছে গতিশক্তি। তাহলে এখানে গতিশক্তি, তাহলে কী হলো গতিশক্তি বা ব্র্যাকেটে লিখলাম ই কে মানে ই কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। এটাই তো প্রমাণ করতে বলেছিল, এটাই যে কি প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, তাহলে এই একটা মেথড গেল। তাহলে এই মেথডে কী আছে, বস্তুটা প্রথমে স্থির আছে। ঠিক আছে, বস্তুটা স্থির আছে, সেখানে আমরা এফ বল প্রয়োগ করে বস্তুটাকে এ সমতলে গতিশীল করলাম। ঠিক আছে, দিয়ে কি হলো এস দূরত্বে গেল, সেই পজিশানে কী হচ্ছে বেগ, অন্তিম বেগ কত ভি। ঠিক আছে, তা সেখান থেকে সে কৃতকার্য কত হলো, কৃতকার্যটা বের করতে পারলে আমরা গতিশক্তি পেয়ে যাব। তাহলে এইটুকু সময়ের মধ্যে যে কার্য করছে সেটা হচ্ছে কি তার গতিশক্তির পরিমাপ। তাহলে কৃতকার্য মানে কি বল ইন্টু সরণ, তাহলে বলটা বের করতে হবে। বল মানে কি এম ইন্টু এ, আমরা দ্বিতীয় গতিতে জানি। ঠিক আছে, এরপর এসটা আমাকে বের করতে হবে। এসটা কোন ফর্মুলা ব্যবহার করব, সবসময় কি যেটা টি নেই, সময় দেওয়া নেই, এখানে সময় উল্লেখ করা নেই, তাই সময়টা বাদ দিয়ে যে ফর্মুলাটা আছে সেটা ইউজ করবো। ভি স্কোয়ার সময় ইউ স্কোয়ার প্লাস 2as এটা ইউজ করবো। সেখান থেকে আমরা এসটা বের করার পর এখানে মানটা বসিয়ে দেবো। মানটা বসানোর পরে কী হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার পেয়ে গেল। এই গেল একটা প্রাথমিক মেথড, এই একটা মেথড গেল। আরেকটা মেথড অথবা আরেকটা মেথডে করতে পারি আমরা, অথবা আরেকটা মেথড করতে পারি, যেটা সুবিধা হবে সেটা করবো। আরেকটা মেথড আমরা করতে পারি, সেকেন্ড মেথড, এটা সেকেন্ড। ঠিক আছে, ধরো একটা, ওটা কি প্রথমে কী ছিল, ওটা স্থির অবস্থায় ছিল, দিয়ে আমরা এফ ধাক্কা মেরে এটা এফ বল প্রয়োগ করে আমরা সেটা গতিশীল করেছি। এরপর ধরো একটা বস্তু আছে, একটা বস্তু আছে, এই বস্তুটা ইউ প্রাথমিক বেগে চলছে। ঠিক আছে, ইউ প্রাথমিক বেগে চলছে, ইউ প্রাথমিক বেগে গতিশীল। এরপর এর বিরুদ্ধে একটা ফোর্স প্রয়োগ করলাম, স্থির মানের বল প্রয়োগ করলাম, স্থির মানের বল এর প্রয়োগ করা হলো। ঠিক আছে, স্থির মানে বল প্রয়োগ করা হলো মানে কি হচ্ছে, যতক্ষণ না বস্তুটা থামছে ততক্ষণের মধ্যে একই পরিমাণ এফ, মানে কম বেশি করা চলবে না, বল দেওয়া চলবে না, এফ পরিমাণ বলই তাকে প্রয়োগ করা হলো। তাহলে কী হবে, যেহেতু এই বস্তুটা এই দিয়ে গতিশীল ছিল, এর বিরুদ্ধে আমরা বল এফ প্রয়োগ করেছি, তাহলে কী হবে, এক সময় কী হবে বস্তুটা বেগটা কমতে আরম্ভ করবে, কমতে 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 কী হবে একসময় স্থির হয়ে যাবে। মনে করো এই পজিশনে গিয়ে বস্তুটা স্থির হয়ে গেছে এই পজিশনে। তাহলে এইটুকু দূরত্ব কত, এখান থেকে এইটুকু দূরত্ব কত, এইটুকু দূরত্ব হচ্ছে এস। ঠিক আছে, এটা নির্দিষ্ট দিকে গিয়ে গেছে, তাই এটা সরণ, এটা হচ্ছে সরণ। সরণ কী হয়, এটা নির্দিষ্ট দিকে যে অবস্থানে পরিবর্তন হয় সেটা সরণ বলে, দিক পরিবর্তন করবে না। ঠিক আছে, একটা নির্দিষ্ট দিকে এটা সরে গেছে, তাহলে এসটা সরণ। ঠিক আছে, তো অতিক্রান্ত দূরত্বের সঙ্গে সরণের পার্থক্য এটাই। অতিক্রান্ত দূরত্ব মানে কি কোনো নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তন নয়, আর সরণ মানে কি একটা নির্দিষ্ট দিকে। কারণ কি অতিক্রান্ত দূরত্ব কি এটা স্কেলার রাশি, আর সরণটা ভেক্টর রাশি, এটা মান এবং দিক দুটোই থাকবে। অতিক্রান্ত দূরত্বে কিন্তু কোনো দিক থাকবে না, দিক নির্দিষ্ট থাকবে না। তাহলে এখানে এফ বল প্রয়োগ, স্থির মানে এফ বল প্রয়োগ করা হওয়ার পর কী হবে, এটা এস দূরত্বে গিয়ে এটা থেমে গেল। থেমে যাওয়া মানে কি, তো তার অন্তিম বেগটা 0 হয়ে যাবে, অন্তিম বেগ 0, যেহেতু স্থির হয়ে গেছে, এখানে এই জায়গায় স্থির হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে কি কি রইল, ইউ প্রাথমিক বেগে চলছিল, অন্তিম বেগ কি হলো 0 হলো, কারণ কি একটা স্থির মানের একটা বিরুদ্ধ বল দেওয়া হয়েছে গতির বিরুদ্ধে, তারপরে কি হচ্ছে এটা স্থির হয়ে গেছে। আর দূরত্ব কত দূর গেছে, এস দূরত্ব গেছে। তাহলে এক্ষেত্রে কৃতকার্য মানেই কি হচ্ছে, কোনো বস্তু একটা লিখে রাখি, এটা কোনো বস্তু
স্থির কোনো গতিশীল বস্তু স্থির অবস্থায় আসার আগে পর্যন্ত ঠিক আছে, যে কার্য করে সেটা তার গতিশক্তি। কোনো গতিশীল বস্তু স্থির অবস্থায় আসার আগে পর্যন্ত যে কার্য করে বা যে সম্পাদিত কার্য সেটা হচ্ছে কি তার গতি শক্তি। ঠিক আছে, কোনো গতিশীল বস্তু তাকে বল প্রয়োগ করা হলো, যে বল প্রয়োগ করার পরে স্থির অবস্থায় একসময় চলে আসবে, তাহলে কী হবে, সেই স্থির অবস্থায় আসার আগে পর্যন্ত যে কার্য করেছে সেটাই তার হচ্ছে তার গতিশক্তির পরিমাপ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে গতিশক্তি কী হবে, এক্ষেত্রে গতিশক্তি কত হবে, তাহলে দেখো এখানে গতিশক্তি সে স্থির অবস্থায় আসার আগে পর্যন্ত যে কার্য করেছে, তাহলে এক্ষেত্রে কী হবে, গতিশক্তি মানে হচ্ছে কি, এক্ষেত্রে গতিশক্তির সময় কী হচ্ছে, কৃতকার্য বা স্থির অবস্থায় আসার আগে পর্যন্ত কৃতকার্য ডাব্লু সময় কী হচ্ছে, প্রযুক্ত বল ইন্টু কি সরণ। তাহলে এইখানে দেখো, এখানে যেহেতু এফটা এই বস্তুটা এই দিয়ে গতিশীল ছিল আর এফটা প্রয়োগ করা হয়েছে এই দিকে, তাহলে কি হচ্ছে, এখানে বস্তুর বেগটা ক্রমশ কমছে, মানে ধরো এ মন্দনে কমছে। ঠিক আছে, এ মন্দন মানে কি ঋণাত্মক ত্বরণ, মানে বেগ বৃদ্ধিটা কি ক্রমশ কমছে, বেগটা বৃদ্ধি হচ্ছে না, ক্রমশ বেগ হ্রাস হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। ঠিক আছে, এ সমমন্দনে সেটা কমছে, দিয়ে এস দূরত্বে গিয়ে এটা থেমে গেল। ঠিক আছে, এস দূরত্ব পর্যন্ত গিয়ে এটা থেমে গেল, বুঝে গেল, এস দূরত্বে গিয়ে এটা থেমে গেল। তাহলে এক্ষেত্রে প্রযুক্ত বল তাহলে কী হবে, তাহলে এফ, প্রযুক্ত মানে এফ ইন্টু এস, এফ মানে সে কি নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এম ইন্টু এখানে এটা হচ্ছে কি সমমন্দন, ইন্টু এস, এখানে এ মানে হচ্ছে কি সমমন্দন। ঠিক আছে, সমমন্দন, এটা সমমন্দন মানে কি সময়ের সঙ্গে সঙ্গে বেগ হ্রাসের হারটা একই থাকবে। ঠিক আছে, মানে একই পরিমাণ বেগটা ক্রমশ কমতে থাকবে, বাড়া কমা করবে না, তাহলে সমমন্দন হলো। তাহলে এরপর আমি এসটা বের করতে পারলেই আমরা পুরো কৃতকার্যটা পেয়ে যাব। তাহলে এসটা বের করবো কী করে, সে আগের ফর্মুলা ইউজ করব, ভি স্কোয়ার সমান হচ্ছে কি ইউ স্কোয়ার প্লাস 2as, যেহেতু এটাতে কি এটা মন্দন আছে, তাহলে কি এটা ঋণাত্মক হয়ে যাবে, স্কোয়ার মাইনাস কী হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এটা এস, যেহেতু এটা হচ্ছে কি, যেহেতু এটা মন্দন মানে কি হচ্ছে ঋণাত্মক ত্বরণ। ঠিক আছে, মাইনাস এ করা হয়েছে, মন্দন মানে কি ঋণাত্মক ত্বরণ। ঠিক আছে, মন্দন মানে হচ্ছে কি ঋণাত্মক ত্বরণ। তাহলে এরপর আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে এটা কি ভি স্কোয়ারই হলো। এরপর দেখো, প্রাথমিক বেগ কত ছিল, ইউ ছিল, আর অন্তিম বেগ কী হলো, অন্তিম বেগ হচ্ছে কত, 0, অন্তিম বেগ ভি 0, আর ইউ প্রাথমিক বেগে চলছিল, এ সমমন্দনে ক্রমশ বেগটা কমতে শুরু করলো, এস দূরত্ব গেল, তাহলে এখানে হচ্ছে কি ইউটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে ইউ স্কোয়ার মাইনাস 2as, বুঝা গেল। তাহলে এখানে কী হবে, তাহলে ইউ স্কোয়ার সমান হচ্ছে 2as হলো, তাহলে এখান থেকে লিখে দিচ্ছি পর 2as সমান হচ্ছে কি ইউ স্কোয়ার, 2as সমান হচ্ছে কি ইউ স্কোয়ার, আর এস সমান হচ্ছে কি ইউ স্কোয়ার বাই 2a, স্কোয়ার বাই 2a। এরপর আমি এই জায়গায় মানটা বসিয়ে দেবো। তাহলে এক্ষেত্রে গতিশক্তি কত হচ্ছে, গতিশক্তি বা
ই কে সমান হচ্ছে কি কৃতকার্য সমান হচ্ছে কি ছিল কি এম ইন্টু এ ইন্টু এস ছিল, তাহলে এম ইন্টু এ ইন্টু এসের সময় কী হবে ইউ স্কোয়ার বাই 2a। তাহলে এখানে কি হবে এই এটা আর এটা কেটে যাবে, হাফটা লিখে দিলাম এম ইউ স্কোয়ার, ইউ মানে যে বেগটা নিয়ে চলছিল প্রথমে সেটা, তাহলে এটা হচ্ছে তার কৃতকার্যের ফর্মুলা। ঠিক আছে, তাহলে ইকে সমান হচ্ছে কি এটা, তোমার যেটা সহজ লাগবে সেই পদ্ধতি তোমরা করবে, একই ব্যাপার। ঠিক আছে, তাহলে প্রথমেটা ছিল একটা স্থির অবস্থায় ছিল, ধাক্কা মেরে এর সমতরণে বেগে বাড়লো, দিয়ে কি হলো একটা পজিশন গেল, সেখানে তার বেগ হলো ভি, বুঝা গেল। দিয়ে সেখান থেকে ক্যালকুলেশন করলাম, দিয়ে গতিশক্তি বের করলাম। এটা কি ছিল একটা গতিবেগ নিয়ে চলছিল, দিয়ে একটা বিরুদ্ধে একটা এফ বল প্রয়োগ করে, স্থির মানের এফ বল প্রয়োগ করে কিছু দূর গিয়ে সেটা থেমে গেল, দিয়ে সেক্ষেত্রে কৃতকার্য কত হলো সেটা হচ্ছে তার গতিশক্তি। তবে যেটা খুশি এটা করতে পারো। তাহলে প্রমাণটা তোমরা কিন্তু অনেক সময় আসে যে গতিশক্তির রাশিমালাটি প্রমাণ করো, বা এম ই সমান হচ্ছে কি হাফ এম বি স্কোয়ার, এটি প্রমাণ করো, বোঝা গেল। এটা কিন্তু পরীক্ষার সময় অনেক সময় আসে, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক সময় অঙ্ক আসে, একটা অঙ্ক মনে রাখতে হবে, করতে হবে। ফর্মুলায় একটাই অঙ্ক, এই অঙ্ক করার জন্য কি হচ্ছে কি একটাই ফর্মুলা, ই সমান হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার, এটি মনে রাখতে হবে। এখানে এমটা হচ্ছে কি বস্তুটা ভর, আর বিটা হচ্ছে কি যে বেগে চলছে। তাহলে একটা অঙ্ক তোমাদের দিচ্ছি, করে দিচ্ছি। ধরো একটা কোশ্চেন আছে, ধরো একটা কোশ্চেন আছে, এটা 10 গ্রাম ভরের একটি বুলেট, ভরের একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। ঠিক আছে, গতিশীল হলে বুলেটের গতিশক্তি নির্ণয় কত, গতিশক্তি কত। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কীভাবে করবে, তাহলে গতিশক্তি বলেছে মানে কি, গতিশক্তি মানে হচ্ছে ই কে সমান হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার। তবে এমটা বলে দেওয়া আছে 10 গ্রাম ভর, এখানে এম সমান কি বলে আছে 10 গ্রাম ভর, আর এখানে ভি সমান কত দেওয়া আছে 400, ভি মানে হচ্ছে কি বেগ, যে বেগে চলছে এম মিটার পার সেকেন্ড। দেখো এই গ্রামটা কিসে দেওয়া আছে সিজিএসে, আর এটা কি দেওয়া আছে এসআইতে। তাহলে আমরা যখন ক্যালকুলেশন করব দুটোকে একই এককে নিয়ে যেতে হবে, হয় সিজিএস কিংবা এসআইতে। তাহলে যেহেতু এটা মিটার আছে, তাহলে এটাকে আমরা সিজিএসে করে নিই। 10 গ্রামটাকে 10 গ্রাম সমান কত 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে তত কেজি হয়ে যাবে, 0.1 কেজি হবে। তাহলে এটা যে এসআই হয়ে গেল, এটাও এসআই, আর এটাও হলো কি এসআই, এটা কি ছিল সিজিএস। ঠিক আছে, দুটো একই হয়ে গেল এসআই। এরপর আমরা এখানে বসিয়ে দিই, কত হচ্ছে এখানে বসালে কত হচ্ছে হাফ এম সমান কত 0.01, আর ভি সমান কত 400, তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে এককটা কী হবে কি কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা কি হবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড হয়ে যাবে, এটা স্কোয়ার হয়ে যাবে তোমার, এটা বাদ দাও, এটা এখানে ইয়ে করে দাও। এটা গতিশক্তি কী হয়ে যায়, যদি এসআই আছে তাহলে কী হয়ে যাবে জুল হয়ে যাবে, কার্যের একক কী হয়ে যাবে জুল হয়ে যাবে, কার্যের কী হয়ে যাবে জুল হয়ে যাবে। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে বসালে কত হয়ে যাবে, এখানে বসালে কত হয়ে যাবে দেখো, এখানে কত কেটে যাবে, এখানে সব কেটে কী হবে 800 ক্যালকুলেশন করবে
এত জুল হবে, ঠিক আছে, 800 জুল হয়ে যায়। তাহলে এভাবে একটা অঙ্ক আসতে পারে। আর একটা অঙ্ক দিচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো কি বলা আছে, বলে যে সমবেগে গতিশীল 10 গ্রাম ভরের একটি বস্তুর গতিশক্তি 2 জুল, জুলটাকে জেতে লেখা হয়। বস্তুটির রৈখিক ভরবেগ কত, ঠিক আছে, বস্তুটার রৈখিক ভরবেগ কত, এটা বের করতে হবে। তাহলে দেখো এখানে রৈখিক ভরবেগ বলে আছে। ভরবেগ মানে কি, রৈখিক ভরবেগ বা ভরবেগ একই হলো। ভরবেগ মানে কি, ভরবেগ মানে হচ্ছে তোমার ভর ইন্টু বেগের সমন্বয়ে যে বস্তুর মধ্যে যে ধর্মের সৃষ্টি হয় সেটাকে ভরবেগ বলা হয়। তাহলে ভর ইন্টু বেগ, ঠিক আছে। তাহলে ভর ধরো এম, এটা হচ্ছে কি বেগ হচ্ছে ভি। তাহলে ভরবেগটা ধরলাম ধরো পি, তাহলে অ্যাকচুয়ালি কী হলো, পি সমান হচ্ছে কি হচ্ছে এম ভি, বুঝে গেল। তাহলে আমাদের এখানে কী কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে গতিশক্তি, মানে গতিশক্তি দেওয়া আছে, ইকেটা দেওয়া আছে। তাহলে ইকে মানে কি জানি আমরা, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে কি আছে, এম দেওয়া আছে, এম ভি দেওয়া আছে, এখানে এম ভি স্কোয়ার দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এদিকেও এম দিয়ে গুণ করব, এদিকেও এম দিয়ে গুণ করব। তাহলে কি হয়ে যাবে, তাহলে এটা এম স্কোয়ার হয়ে যাবে, এটা ভি স্কোয়ার হয়ে যাবে। তাহলে ইকে ইন্টু এম সমান কী হচ্ছে 2 এম ভি তার স্কোয়ার হয়ে গেল। তাহলে এইটা আমি বাঁ দিকে লিখছি। তাহলে কি হচ্ছে 2 ইকে এম সমান কী হচ্ছে এম ভি তা হোল স্কোয়ার। এইটা মানে এম ভি জায়গায় কী লিখে দেবো, এম ভি জায়গায় লিখে দিচ্ছি আমি পি স্কোয়ার। তাহলে পি সমান কী হবে, এদিক ঘুরেই লিখছি 2 ইকে এম और পি সমান হচ্ছে কি √2 ইকে এম, ঠিক আছে। তাহলে এই ভরবেগ সমান কি হচ্ছে √2 ইন্টু গতিশক্তি ইন্টু ভরের গুণফল, ঠিক আছে। এইটা অনেক সময় প্রমাণ করতে দিতে পারে, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় প্রমাণ করতে দেয় যে এটা প্রমাণ করো। পি সমান, পি হচ্ছে ভরবেগ, গতিশক্তি ইকে হলে পি সমান এটা অনেক সময় প্রমাণ করতে বলে, কোশ্চেন আসে যে প্রমাণ করতে বলে যে ভরবেগ পি হলে সমান কী হবে √2 EM, ঠিক আছে। এটা প্রমাণ করো। তাহলে এইখান থেকে শুরু করতে হবে, পুরোটা এখান থেকে পুরো শুরু করতে হয়ে গেল। এইটা এই পুরোটা করে দিলে এটা হয়ে যাবে, ঠিক আছে। যদি এটা প্রমাণ করতে বলে তাহলে এইখান থেকে এই পুরোটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে এরপর আসি আমরা মূল অঙ্কটাতে। তাহলে কি বলা আছে এখানে, বস্তুর গতিশক্তি বলা আছে। তাহলে এখানে কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে ই সমান কি দেওয়া আছে, বা ই কে সমান কত দেওয়া আছে 2 জুল, এম সমান কত দেওয়া আছে 10 গ্রাম। দেখো জুলটা কিসে আছে, এসআইতে, ঠিক আছে। এটা কিসে দেওয়া আছে, সিজিএসে। এটাকে এসআই করে নেবো, এসআই করলে কত হবে
1 কেজি হয়ে যাবে। তাহলে এরপর দেখো রৈখিক কী এসে রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ বা পি সমান কী হবে √2 2 EKM। তাহলে এখানে বসিয়ে দাও 2 ইন্টু কত হচ্ছে এখানে ইকে সমান কত দেওয়া আছে 2 দেওয়া আছে, আর এম সমান কত দেওয়া আছে 0.01। বোঝা গেল? তাহলে কী হবে এটা এইটা কত হয়েছে, যেটা হবে সেটাই হবে। অ্যান্সার তোমার কত আসবে 0.2। ভর ইন্টু বেগ মানে কেজি ইন্টু বেগ সমান কত হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ভর বেগ এককটা সে একই লিখতে হবে। একক খুব সহজ, একক মনে রাখা খুব সহজ। এটা হচ্ছে ভরের একক, এসআইতে। এটা কি হচ্ছে বেগের একক, এসআইতে। ঠিক আছে, প্রত্যেকেই জানো। তাহলে এই গেল আমাদের গতিশক্তি এবং গতিশক্তির অঙ্ক। তাহলে এখানে তোমাদের কী কী পড়তে হবে, গতিশক্তির সংজ্ঞা, ঠিক আছে, এবং গতিশক্তির যে ফর্মুলা যেটা আছে রাশিমালা, সেটা প্রমাণ দুভাবে প্রমাণ করা যায়, যে কোনো একটাভাবে প্রমাণ করলেই হবে। এবং একটা প্রমাণ আসতে পারে ভরবেগ সমান হচ্ছে কি √2km, এই প্রমাণটা আসতে পারে, অনেক সময় প্রমাণ করতে পারে। ঠিক আছে, বা এটা যে অঙ্ক আসতে পারে যেটা করলাম, আর এরকম একটা অঙ্ক আসতে পারে। আর এই ফর্মুলা আমরা রাখতে হবে। আর হচ্ছে তোমার কি শক্তির পরিমাপ কীভাবে করা হয়, শক্তির সংজ্ঞা, ঠিক আছে, যান্ত্রিক শক্তি কী, গতিশক্তির সংজ্ঞা, আর তোমার হচ্ছে কি শক্তির বিভিন্ন একক, শক্তি কী ধরনের রাশি, স্কেলার রাশি না ভেক্টর রাশি, কার্যের মধ্যে স্কেলার রাশি, এবং তার মাত্রা, কার্যের মাত্রা যা এরও মাত্রা একই। তাহলে এই গেল আমাদের শক্তি নিয়ে আজকে আলোচনা, এবং গতিশক্তি নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা স্থিতিশক্তি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।